অসুস্থ ভোরকে সাহায্য করতে ছুটে গেল স্বতন্ত্র। অন্যদিকে বিয়েবাড়িতে স্বতন্ত্রের না থাকায় সকলের প্রশ্নে দিশেহারা কমলিনী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীর হাত ধরে বলে, কমলিনী, এমন ছেলে মানুষই কেন করো? তুমি কি বোঝো না? তুমি আমার জীবনের সব কিছু, তুমি তো আমার সংসার। আমার জীবনে তোমার চাইতে গুরুত্বপূর্ণ আর কি আছে বলো? কমলিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, তুমি আমার জীবনের সব কিছু। কমলিনী, আমি আমার কাজের ব্যাপারে সব কথা কখনোই তোমার সাথে শেয়ার করি না। হ্যাঁ, যতটুকু খুবই জরুরি প্রয়োজনীয় ততটুকু শেয়ার করি, অবশ্যই শেয়ার করব। কিন্তু তা বলে আমি আমাদের কাজের কথা বলে সময় নষ্ট করতে চাই না কমলিনী। তোমার আমার তো অনেক কথা আছে বলো, আমাদের ব্যক্তিগত কথা আছে। তাই আমাদের কথার মাঝে অন্য কাউকে টেনে কথা বলো না, প্লিজ বলো না। আর তাছাড়া ভোর একটা বাচ্চা মেয়ে, আমি ওকে তাই ভাবি। আর আমি তো তখন আর প্রশংসা করছিলাম এইটা বলে যে আজকালকার মেয়ে মানে এখনকার ছেলে মেয়েরা মার্কসের জন্য লেখাপড়া করে, এছাড়া তারা বাড়তি কোনো লেখাপড়া করেই না, বাড়তি কিছু জানতেই চায় না, আর জানার আগ্রহ তাদের নেই। সেখানে ভোর এখনও লেখাপড়া করে, বিভিন্ন বই পড়ে, যেটা আমি নিজেও করি। সেটাই আমি ভোরকে বলছিলাম কমলিনী, আমি এই জেনারেশনের ছেলে মেয়ের সাথে ভোরের তুলনা করছিলাম। আর তুমি কি করলে? তুমি এসে তার মাঝখানে ভোরের সাথে নিজের তুলনা করলে। কমলিনী, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। আমি সবসময় সকলের কাছে তোমার প্রশংসা করি। আমি সবসময় সকলের কাছে বলি আমার স্ত্রী সেরা। আর সেই তুমি কি না ওই ভোরের সাথে নিজেকে তুলনা করলে? এই তুলনা কি যায় কমলিনী বলো? তুমি নিজেকে ছোট করেছো আর সেই সাথে আমাকেও ছোট করেছো। কমলিনী বলে, ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। স্বতন্ত্র বলে, না, তোমার কোনো ভুল হয়নি, তোমার ভুল হতে পারেই না। আমি তো জানি মাঝে মাঝে তোমার মধ্যেখান থেকে সেই 15 বছরের কিশোরী মেয়েটা বেরিয়ে আসে, যেই কিশোরী মেয়েকে আমিও বড্ড ভালোবাসি। আর তোমার জীবনে যদি দু একটা ভুল থেকেও থাকে, আমি সেটাকে ভুল হিসেবে ধরেই না। তখনই কমলিনী স্বতন্ত্রকে বলে, সে তুমি আমায় খুব ভালোবাসো তাই হয়তো আমার ভুলগুলো দেখতে পাও না, কিন্তু আমি তো তোমাকে ততটা ভালোবাসি না। তাই তোমার যে ভুলগুলো তুমি করো আমি সবটা মনে রেখে দেই। স্বতন্ত্র তখন খিলখিল করে হেসে দেয়। এরপরেই স্বতন্ত্র বলে, এবার ঘুমিয়ে পড়ো, সকালে উঠেই তো আবার বিয়ের এত সব নিয়ম আছে। কমলিনী বলে, হ্যাঁ, অনেক নিয়ম কানুন আছে গো, সেগুলো সব করতে হবে, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে। তখনই স্বতন্ত্র বলে, আচ্ছা, বিয়ের এত নিয়ম পালনের কি খুব প্রয়োজন আছে? কমলিনী বলে, কি আর করবে বলো, বাড়িতে সবাই এসেছে, এখন যদি এই অনুষ্ঠানগুলো না হয় সকলেরই তো মন খারাপ হবে। তাছাড়া একটা দিনেরই তো ব্যাপার, কাল থেকে তো সব কিছুই ফাঁকা হয়ে যাবে। স্বতন্ত্র বলে, এবার তবে তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কমলিনী বলে, তুমিও ঘুমিয়ে পড়ো। স্বতন্ত্র কমলিনী একে অপরকে জড়িয়ে শুয়ে পড়ে। তখনই স্বতন্ত্রের ফোন বেজে ওঠে। কমলিনী বলে, এত রাতে এবার তোমাকে কে কল করেছে? স্বতন্ত্র ফোন হাতে নিয়ে বলে, দেখছি। এরপরেই স্বতন্ত্র বলে, দেখো কে কল করেছে। তখনই কমলিনী লাফিয়ে ওঠে। কমলিনী বলে, আমি তোমায় বলেছিলাম না এই মেয়ের মধ্যে কোনো ঝামেলা আছে? তুমিই বলো না এত রাতেও তোমাকে কেন কল করবে? স্বতন্ত্র বলে, হতে পারে কোনো ইমার্জেন্সি আছে। কমলিনী বলে, মোটেই না, হয়তোবা ও এমনিতেই তোমাকে কল করেছে। স্বতন্ত্র বলে, আমি কি করবো, আমি কি ফোনটা রিসিভ করব? স্বতন্ত্র বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো না আমি কল রিসিভ করলাম না। এ বলে স্বতন্ত্র ফোন রেখে দেয়। তখনই ভোর স্বতন্ত্রের ফোনে এসএমএস করে আর ভীষণ আর্জেন্ট কথাটা লেখে। স্বতন্ত্র কমলিনীকে বলে, ভীষণ আর্জেন্ট বলছে। কমলিনী বলে, ঠিক আছে, দেখো, ফোন রিসিভ করে দেখো কি বলে। তখনই ভোর বলে, সে বাথরুমে পা পিছলে পড়ে গেছে, সে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে, পা ফুলে উঠেছে, আর সেই সাথে মাথাতেও আঘাত পেয়েছে, চোখ ঝাপসা হয়ে আসছে। হ্যাঁ, ব্লিডিং হচ্ছে না, কিন্তু ভেতরে হয়তো বা কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে, সেজন্যই তার এতটা যন্ত্রণা হচ্ছে। স্বতন্ত্র বলে, এখানে কি তোমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই? ভোর বলে, আপনি জানেন তো স্যার, এই শহরে আমি একলা, আমার কেউ নেই এখানে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। স্বতন্ত্র কমলিনীকে ফোন দিলেই কমলিনী বলে, সবটা শোনার পরেই কমলিনী ভোরকে বলে, তো তোমার তো এখন ডাক্তারের প্রয়োজন, তোমার স্যার তো আর ডাক্তার নয় যে তুমি এমন অবস্থায় তাকে কল করেছ। তখনই ভোর বলে, আমি তো এই শহরে কাউকেই সেভাবে চিনি না, সেজন্যই স্যারকে কল করেছি। স্বতন্ত্র বলে, আচ্ছা, আমি তবে কাল সকালে দেখছি তোমার জন্য কিছু করতে পারি কি না। ভোর বলে, ঠিক আছে স্যার, তবে কাল সকালে আমি ফোন রিসিভ করার মতন অবস্থায় থাকবো কি না সেটাও জানি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
স্বতন্ত্র বলে ঠিক আছে আমি আসছি, তুমি কোনো চিন্তা করো না। কমলিনী পাশ থেকে বলে এত রাতে তুমি যাবে? স্বতন্ত্র বলে হ্যাঁ কমলিনী, যেতে তো হবেই। ঠিক আছে বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। এই বলে কল কেটে দেয় স্বতন্ত্র। স্বতন্ত্র কমলিনীকে বলে শুনলে তো সবটা, মেয়েটার এই শহরে কেউ নেই, আর ও তো লাস্ট কল আমাকেই করেছে। একটা কিছু হয়ে গেলে আমার নিজেরও খুব খারাপ লাগবে, আর তাছাড়া বুঝতেই তো পারছো আমিও হয়তো জটিলতায় ফেসে যাব। তাছাড়া মেয়েটাকে আমি হসপিটালে ভর্তি করাবো, চলে আসবো, হয়তো বা ভোরবেলা আসতে পারবো না, সকালের মধ্যে ঠিক চলে আসবো। তুমি কি যাবে আমার সাথে? কমলিনী বলে 2 ঘন্টা পরেই আমার মেয়ের বিয়ে, আর এখন আমি কি করে যাব? আমার তো রেস্টের প্রয়োজন। স্বতন্ত্র বলে ঠিক আছে কমলিনী, তবে তুমি রেস্ট নাও, একটুখানি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি ওদিকে ভোরের কোনো ব্যবস্থা করে আসি। এই বলে স্বতন্ত্র কমলিনীর দিকে তাকিয়ে বলে তুমি আবার রেগে যাচ্ছ না তো? কমলিনী বলে আমি এতটা অমানবিক অবিবেচক নই, একজন মেয়ে অসুস্থ যেন আমি এইসব ব্যাপারে রেগে যাব। তখনই স্বতন্ত্র কমলিনীর হাত ধরে বলে এই জন্যই তো তোমায় আমি এত ভালোবাসি, শুধুমাত্র তোমার এই স্বভাবের কারণে। তুমি মানুষের জন্য ভাবো, অন্যের সুখের কথা ভাবো, অন্যের ভালোর কথা ভাবো, এটা আমার খুব ভালো লাগে কমলিনী। স্বতন্ত্র ওখান থেকে চলে যায় আর কমলিনী ঘুমিয়ে পড়ে। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা বিয়েবাড়িতে মানুষজন গম গম করছে। একটু পরেই মিঠির গায়ে হলুদ, আর তারপরেই বৃদ্ধির অনুষ্ঠান। সকলে সেখানে উপস্থিত। কমলিনী ড্রয়িং রুমে বসে থাকা কয়েকজনকে চা দিচ্ছে, তখনই সেখানে এসে কুর্চি, প্রসন্ন, রশ্মি সবাই চায়ে চুমুক দিতে ব্যস্ত। কুর্চি কমলিনীকে বলে সে কি বৌদি, তুমি এখানে সবাইকে চা দিচ্ছ? তোমার কি এখানে চা দেওয়ার সময় আছে বলো? তোমার বিয়েবাড়িতে কত কাজ, ওদিকে জল সইতে যেতে হবে, আরও কত কাজ আছে, আর তুমি এখানে সবাইকে চা দিচ্ছ। এই শোনো, আজকের দিনে বৌদি কাউকে চা দিতে পারবে না। যার যার চা খেতে ইচ্ছে করে প্যান্ডেলে যাও, ঠাকুর আছে, চা চেয়ে খেয়ে নাও, কিন্তু আজ বৌদির অনেক কাজ। কুর্চির কথা শুনে সবাই তখন হাসতে থাকে। প্রসন বলে আর কুর্চি, কোনো চিন্তা করো না, সব কাজ হয়ে যাবে, আমরা সবাই তো আছি, হাতে হাতে ঠিক করে দেব। তখনই কুর্চি কমলিনীকে বলে বৌদি ভাই, নতুন দা কোথায় গো? নতুন দাকে তো এসে থেকে কোথাও দেখছি না। না মানে আমারটা তো এখানে আসতে পারলো না, সে একটা কাজে গেছে। না মানে ওর অবশ্য কাজে যাওয়াই ভালো, এখানে এলেও বা আর কী করবে, সে গা হেলিয়ে বসে থাকবে আর একটু পরে খাবার খাবে আর হজম করবে। কিন্তু আমাদের নতুন দা কোথায়? একটু পরে তো মিঠির বৃদ্ধি, নতুন দাকেও তো থাকতে হবে। তখনই কমলিনী বলে তোমার নতুন দা একটা কাজে বেরিয়েছে, ও যদি না থাকতে পারে বুবলাই তো আছে, ও বৃদ্ধির কাজ করে নেবে। তখনই বুবলাই বলে নতুন কাকু থাকতে আমি? বর্ষা বলে হ্যাঁ গো, তুমিও করতে পারো, কারণ তুমি তো মিঠির দাদা হও। তখনই বড় ঠাম্মি বলেন না না, ওই 2 দিনের ছোকরা ও কি কাজ করবে? হ্যাঁ, তাছাড়া নতুন যেখানে আছে, নতুনই তো মিঠির বাবা, নতুনই কাজটা করবে। তা বৌমার নতুন কোথায় গেছে? কমলিনী চুপ হয়ে থাকে, কারণ কমলিনী কাউকে বলতে পারছে না যে স্বতন্ত্র ভোরের কাছে গেছে। এতে করে সবাই হয়তো স্বতন্ত্রকে অন্যরকম ভাবতে পারে। এদিকে বিয়েবাড়িতে সবাই শুধু নতুনের কথাই জানতে চাইছে। কমলিনী বারবারই অস্বস্তিতে পড়ছে। তখনই সেখানে আসে অনন্যা। অনন্যাকে দেখে কমলিনীর মুখে হাসি ফুটে ওঠে। কমলিনী সর্বজিতের কথা জানতে চায়। তখনই অনন্যা বলে তুমি তো সবটাই জানো, তোমার দাদা জার্মানিতে গেছে, ওখানে তার একটা কাজ আছে। তখনই কমলিনী বলে দাদার তো ফিরে আসার কথা ছিল। অনন্যা বলে ফিরে আসার কথা ছিল, তবে হ্যাঁ শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ হয়েছে। এরপরেই অনন্যা মিঠিকে বলে কিরে মিঠি, আমি এলাম, তোর অনন্যা আন্টি এলো, আমাদের সাথে একটু কথা বল, তখন থেকে দেখছি বন্ধুদের নিয়েই ব্যস্ত। তখনই মিঠি বলে অনন্যা আন্টি তুমি তো মায়ের সাথে কথা বলছিলে তাই। এরপরেই অনন্যা মিঠির বিয়ের উপলক্ষে গিফট দেয়, একটা স্বর্ণের কানের দুল এনেছে। এটা পেয়ে মিঠি অনন্যাকে প্রণাম করে। অনন্যা বলে তোর পছন্দ হয়েছে? মিঠি বলে তুমি ভালোবেসে যা দিয়েছো সেটাই আমার কাছে অনেক। এরপরে রশ্মি বর্ষা সেই গয়না দেখে। অনন্যা তখন বলে সেই গয়নার অনেক দাম, 2.25 লাখ দিয়ে অনন্যা মিঠির জন্য এই কানের দুল জোড়া এনেছে। অনন্যা বারবার শুধু টাকার অঙ্ক বলে। তখনই কুর্চি বলে অনন্যা বৌদি, আমরা কেউ কি তোমার কাছে গয়নার দাম জানতে চেয়েছি? চাইনি তো। তখনই লক্ষ্মী বলে তো এত টাকা দিয়ে গয়না আনতে গেলে কেন? অনন্যা বলে কারণ নতুন আমার দেবর, আর নতুন মিঠিকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাছাড়া আমরা যখন কাউকে উপহার দেই ভালো উপহারই দেই। লক্ষ্মী বলে সে তোমাদের মন বড়, নতুনের যেমন মন বড় তোমাদেরও তেমনই বড়। এরপরে অনন্যা বলে আমি খুব বেশি সময় এখানে থাকবো না। কমলিনী বলে কেন অনন্যা দি, তুমি আমার মেয়ের বিয়েতে থাকবে না? অনন্যা বলে না থাকবো না, আমার ছেলেকে তো অনেকেই ভালোবাসতো বলেছিল, আমার ছেলেটা নেই, সেই দুঃখ কষ্ট তো আমার মনে ঠিক আছে, তাই চাইলেও আমি এখানে থাকতে পারি না। থাকলে অবশ্য আমার ভালো লাগতো, কিন্তু কি আর করার, আমি থাকতে পারবো না।
তখনই কুর্চি বলে, অনন্যা বৌদি এভাবে কথাটা কেন বলছো? হ্যাঁ, প্রত্যেকের জীবনেই কষ্ট আছে, দুঃখ আছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। তাই বলে তো মানুষের জীবন পড়ে থাকে না, তাই না? তোমার জীবনও তো তোমার নিয়মেই চলছে, বলো। আর আমাদের রশ্মি বৌদির মেয়ের জীবনও তার নিয়মে চলছে। তবে আমার মিঠির জীবন কেন পড়ে থাকবে? মিঠি যদি নিজেকে ঘরবন্দি করে রাখতো, খুব দুঃখে কষ্টে থাকতো, তবে কি তোমার ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। তাছাড়া প্লুটোর সাথে তো শেষ অবধি রশ্মি বৌদির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, মিঠির তো নয়। তাই অন্তত সবটা মনে রেখে তোমার এইটা ভাবা উচিত, মিঠি এর সাথে কোনোভাবেই জড়িয়ে নেই। তাই মিঠিকে তুমি এইভাবে কথা শোনাতে পারো না। তখনই প্রসন্ন বলে, আহা কুর্চি থাক না, আজ একটা ভালো দিনে অতীতের এসব কথা না হয় নাই বা বললে। তো বন্ধুরা বুঝতেই পারছো, অনন্যা ঠিক সময়ে প্লুটোকে নিয়ে মিঠিকে ঠিক খোঁচা দিয়েছে। অন্যদিকে স্বতন্ত্র ভোরকে নিয়ে এতটাই ব্যস্ত যে মেয়ের বিয়েতেও আসতে পারছে না। কি হতে চলেছে চিরসখা সিরিয়ালে? চিরসখা সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।